মর্নিং, সবাইকে স্বাগত। আজকে যারা অনুষ্ঠান দেখছো তাদের জন্য এটা পুরনো একটা সাবজেক্ট, বাট আমি যতদিন ধরে অনলাইন এডুকেশন প্রোগ্রাম করছি সিটিভিএনে, আমার কাছে এই সাবজেক্ট আজকে প্রথম। সাবজেক্ট হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ক্লাস 12-এর জন্য সাবজেক্ট। কিন্তু তার আগে একটু দু এক লাইনে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। আমি গতকাল টেলিভিশনে খবর করতে গিয়ে একটু আশ্বস্ত হলাম। সেটা হচ্ছে এটা জানতে পেরে যে তোমাদের জন্য এবারকার সিলেবাস 35%, অলমোস্ট 35% সিলেবাস কমছে। এতদিন পর্যন্ত বিভিন্ন সোর্সেস থেকে তোমরা আমাদের কাছে খবর দিচ্ছিলে যে আমাদের সিলেবাস কী হবে আমরা জানতে পাচ্ছি না, পরীক্ষা কিভাবে হবে আমরা জানতে পাচ্ছি না। তবে 35% অফ সিলেবাস তোমাদের রিডিউস হচ্ছে ডিউ টু অনগোয়িং প্যান্ডেমিক সিচুয়েশন। তবে সেটা কতটা কিভাবে হচ্ছে সেটা স্কুল তোমাদের ডেফিনেটলি জানাবেন, তার কিভাবে সেটা তোমরা করবে। তো যাই হোক, আশা করি যে তোমাদের তাতে একটু সুবিধে হবে। তবে কি বলো তো, অ্যাকচুয়ালি সিলেবাস কমবে তার মানে এটা নয় যে আমরা ওই চ্যাপ্টারগুলো পড়িনি, হয়তো অলরেডি আমরা সেগুলো পড়ে ফেলেছি, কারণ পরীক্ষা খুব কাছে, টেস্ট পরীক্ষা হচ্ছে না এবার। সো ন্যাচারালি ফাইনালের দিকে তাকিয়ে লোকে প্রিপারেশন নিচ্ছ। 12-এর জন্য আজকে যে সাবজেক্ট আমার জন্য এই অনলাইন এডুকেশনে নতুন, সেটা হচ্ছে কস্টিং ট্যাক্সেশন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্যার নরোত্তম দাস। আমার সঙ্গে তার পূর্ব পরিচয় আছে বাই ফোন। উনি আমাকে বলছিলেন যে আপনাদের আগের অনুষ্ঠানে ফোন করে কথা বলেছে। আমার খুব ভালো লাগে যে একটা জিনিস চিন্তা করে, বিশ্বাস করবে না, যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, নরোত্তম বাবুরা শিক্ষক, শিক্ষকদের একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে, তাদের একটা আলাদা ওয়েভ আছে, তাদের দৃষ্টিকোণ একটা আলাদা। তারা মানুষ তৈরি করার কাজ করেন। দে হ্যাভ দ্য মেকানিজম টু মেক দ্য পিপল ফর দ্য ফিউচার। তারা বিশ্বকর্মা, তাদের একটা পারসেপশন। চিকিৎসকরা আমাদেরকে ফোন করেন, যেগুলো অনলাইন, যে আমাদের ফোনে যে কথোপকথনে যে অনুষ্ঠানগুলো হয়। সো আমরা রিয়েলি গ্রেটফুল এই কারণের জন্য যে সমাজের সমস্ত স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। কাজেই আমরা অনুষ্ঠানের মাধ্যমে যে ভিশনারিজ রিপ্রেজেন্টেশন করি আপনাদের সামনে, যে বক্তব্যগুলো রিপ্রেজেন্ট করি, সেটা শুধুমাত্র চ্যানেলের কনসেপশন পারসেপশন নয়, এটা একটা অ্যাকিউমুলেট পারসেপশন অল অফ কাইন্ডস অফ দ্য পিপল দ্যাট হু আর লিভিং ইন আ সোসাইটি। তাদের সবার একটা মিলিত পারসেপশন। তো আমি বলি সেটাকে অ্যাচিভ করা মানুষের জন্য অবশ্যই উচিত এবং সেইভাবে এগোনো উচিত। নরোত্তম বাবুকে স্বাগত। এবং একটা উৎসব মৌসুম পেরিয়ে এসছি, আপনার সঙ্গে এতদিন কথা হয়নি, কিন্তু তাহলে কি হবে, আপনি হিসাব নিকাশের লোক, মানে 1+1 2 করা মানুষ। তাও বলি আবেগ আপনার মধ্যে আছে, এবং সেই জায়গা থেকে উৎসব মরশুমের পরবর্তী হলেও সেই শুভেচ্ছা, এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, যাতে ভালো হয়। আপনাকে শুভেচ্ছা, আমাদের এখানে যারা কর্মীরা আছেন, আমাকে বিভিন্ন সহযোগিতা, সবাইকে শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। আর আমার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের জন্য নমস্কার, আমার যারা কনিষ্ঠ যারা আছো তাদের জন্য আমার শুভকামনা, সবাই ভালো থাকবে। শুরু করছি আজকের ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্ট। এর আগে তোমরা ক্লাস পেয়েছো, আমার হয়তো পাওনি, অন্য স্যারের ক্লাস পেয়েছো। আমার অ্যাকাউন্টেন্সি ক্লাস করে এসেছো, আশা করি অ্যাকাউন্টেন্সি ক্লাসের মতনই কস্টিং ট্যাক্সেশন ক্লাসটা করাতে পারবো। তবে আমি আজ যে পার্টটা নিয়ে আসবো, তোমরা জানো কস্টিং ট্যাক্সেশন দুটো পার্ট। সেই কস্টিং ট্যাক্সেশন পার্টের মধ্যে থেকে আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, ট্যাক্সেশন পার্ট। এর আগে দেবাশবাবু বলে দিয়েছেন যে সিলেবাস কিছু কমেছে, 30 থেকে 35% সিলেবাস কমেছে তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে শুধু সেই পরীক্ষার জন্য। পরবর্তীতে কিন্তু এটা কমবে না, এটা মাথায় রাখবে। যারা 11-এ পড়ছে তারা আবার এর জন্য বেশি আশ্বস্ত হয়েও না যে 12-এ সিলেবাস কমতে পারবে কিনা। 12-এ কিন্তু ফুল সিলেবাস হবে। যাই হোক, সিলেবাস সম্পর্কে বিস্তারিত তোমরা পরে জেনে নেবে, খবরের কাগজ আছে, যা আছে সেখানে জেনে নেবে। আজ আমরা চলে আসি আজকের মূল বিষয়, ট্যাক্সেশন পার্টের। আচ্ছা, ট্যাক্সেশন পার্টের প্রথম দিকে যে চ্যাপ্টারটা আছে তোমরা জানো নিশ্চয়ই, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, একটু ছোট্ট করে বলে আসি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা আমি যদি ব্যাখ্যা করি, অর্থাৎ নিজের মন থেকে বুঝতে চাই, মানে আমি বই না পড়ে একজন সাধারণ বুদ্ধি থেকে আমি যদি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বিষয়টি বুঝতে চাই, তাহলে আমি শব্দগুলোকে যদি আমি ভাঙি, ইনকাম অর্থাৎ আয়, ফ্রম মানে হইতে বা থেকে, হাউস প্রপার্টি মানে গৃহ সম্পত্তি, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে যে আমার ইনকামটা হচ্ছে তাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার এই গৃহ সম্পত্তি থেকে আয় বা হাউস প্রপার্টি থেকে আয় আমার কিভাবে হয়? আমার বাড়ি আছে, বাড়িটাই হাউস প্রপার্টি। বাড়ি থেকে আয় আমাদের কিভাবে হয়? আমি বাড়িটা বিক্রি করে দিলে আয় হয়, কিন্তু সেটা আমাদের একদিকে আয় হলেও, আর এটা আমাদের ট্যাক্সেশন পার্ট, এটা সম্পূর্ণ আইনের বিষয়। অর্থাৎ এই আইন অনুগ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি
গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝায় এটা কিন্তু বিশেষভাবে আমাকে বুঝতে হবে। অর্থাৎ একটু আগে যে কথাটি বললাম যে বাড়ি বিক্রি করলাম তার থেকে যে টাকাটা পাচ্ছি সেটা আমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলবো কি না? অবশ্যই নয়, আইনে সেটা বলেনি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যে ইনকামটা হাউস থেকে রেগুলারলি দেবে, অর্থাৎ বারংবার দেবে, আমি একবার বিক্রি করে দিলাম সেটা আমার বেহাত হয়ে গেল, সেটা কিন্তু আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নয়। তাহলে এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি হবে সেই বিষয়ে এবং সেই হাউস প্রপার্টি থেকে ইনকাম, গৃহ সম্পত্তি ইনকামের জন্য আমাকে সরকারকে যে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন করতে হবে, ট্যাক্স কীভাবে আমি নির্ধারণ করতে হবে আমাকে, সেই বিষয়ে জানতে হবে এই চ্যাপ্টারের মধ্যে। এবং এর মধ্যে কিছু নতুন নতুন শব্দ আছে যে শব্দগুলো আমাদের সচরাচর ব্যবহার হয় না, শুধুমাত্র এই ট্যাক্সেশন পারপাসেই ব্যবহার হয়, সেই শব্দগুলো আমাকে জানতে হবে। যাই হোক, এই চ্যাপ্টারের শুরুটা আমরা যেভাবে করব প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমার পাশে দেবাশিসবাবু আছেন, উনি দীর্ঘদিন এখানে এই পদে আছেন, উনি আমাকে একের পর এক প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম, থ্যাংক ইউ স্যার। আমি তোমাদের কাছে চলে যাই, তোমরা টিভি স্ক্রিনে দেখে নাও আর সঙ্গে সঙ্গে তার ছবি তুলে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। দেখো পুরো ডিটেলস এখানে বলা রয়েছে, ট্যাক্সেশন যে চ্যাপ্টার থেকে স্যার পড়াবেন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝো? প্রথম কোয়েশ্চেন, স্যার কি বলবেন? আচ্ছা, তাহলে এই বিষয়ের মূল যে শব্দটি গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝো, এই বিষয়ে আমরা পড়াশোনা করব বা এই বিষয়ে আমরা জানব। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আয়কর আইন 11 থেকে জানি, ট্যাক্সেশন মানে আয়কর আইন, অর্থাৎ ভারতীয় আয়কর আইনে এই গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝাচ্ছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি চলে আসি সরাসরি স্ক্রিনে বা সরাসরি আমরা বোর্ডে চলে আসি। গৃহ সম্পত্তি খাতে আয় এটা বলতে কি বুঝবো? ভারতীয় আয়কর আইন অনুসারে পূর্ববর্তী বছরে নির্ধারিত যদি তার মালিকানাধীন গৃহ সম্পত্তি নিজ বসবাসের জন্য ব্যবহার করেন বা ওই গৃহ সম্পত্তিটি তিনি অন্য কাউকে ভাড়া দেন, সেক্ষেত্রে ওই গৃহ সম্পত্তির আয় ওই পূর্ববর্তী বছরে নির্ধারিত গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে বিবেচিত হবে। এই যে কথাগুলো এখানে দেখো, যে ভারতীয় আয়কর আইন অনুসারে পূর্ববর্তী বছরে নির্ধারিত যদি তার মালিকানাধীন গৃহ সম্পত্তি নিজ বসবাসের জন্য ব্যবহার করেন বা ওই গৃহ সম্পত্তিটি তিনি অন্য কাউকে ভাড়া দেন, সেক্ষেত্রে ওই গৃহ সম্পত্তির আয় ওই পূর্ববর্তী বছরে নির্ধারিত গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে বিবেচিত হবে। তাহলে পূর্ববর্তী বছর কি তোমরা 11-এ জেনে গেছো, যে বছরের জন্য ট্যাক্স ধার্য করা হয়, সেই বছরে কোনো ব্যক্তি তার নিজের বাড়িটাকে ভাড়া দিল বা নিজে বসবাস করলো। এইবার এখানে অনেক প্রশ্ন আছে যে নিজে বসবাস করলে কি করে ইনকাম হয়, কিন্তু আইনের ভাষায় বলা আছে তার একটা ইনকাম হবে, সেটা বার করতে, এবং ধীরে ধীরে সেগুলো জানবো কিভাবে সে নিজে বসবাসের বাড়ির ইনকাম নির্ণয় করা হয় বা সেটা কি ব্যাপার সেটা একটু পরবর্তীতে জানবো। এখানে আইনে বলা আছে নিজে বসবাসের জন্য ব্যবহার করলে তারও একটা ইনকাম থাকবে, এবং যদি কেউ বাড়িটা ভাড়া দেয় তাহলে তো ভাড়া বাবদ আমি যে টাকাটা পাবো সেখান থেকেও কত অংশ ট্যাক্সেবল ইনকাম হবে সেটাও আমাকে এই অধ্যায়ে বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারে আমাকে জানতে হবে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের মধ্য থেকে। তাহলে এটা গেল আমার গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এটা কিন্তু বাড়ি বিক্রি করে আয় নয়, ভাড়া দিয়ে অথবা নিজে বসবাস করছি এরকম বাড়ি থেকে যে আয় উপার্জিত হচ্ছে সেটাই হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন আমি একটু বলে দিই। 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হতে হলে আবশ্যিক শর্তগুলো কি কি, বা গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের ভিত্তিগুলো কি কি, মানে কোন ভিত্তির উপরে ভিত্তি করে গৃহ সম্পত্তি খাতে আয় আমরা নির্ণয় করব। দ্বিতীয় প্রশ্ন, স্যার কি বলবেন? আচ্ছা, গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হতে হলে আবশ্যিক শর্তগুলি কি কি, অর্থাৎ কোন শর্তের ভিত্তিতে, এই যে বললাম যে বিক্রি করলে, বাড়ি বিক্রি করলে যে টাকাটা পাচ্ছে সেটা আয় নয়, তাহলে কি শর্ত আছে, কি কি ভিত্তি আছে, ইনকাম ট্যাক্স অথরিটি বা আয়কর কর্তৃপক্ষ কি ভিত্তি দিয়ে দিয়েছে যেটার উপর আমি ভিত্তি করে, মানে যার উপর বেস করে আমি বুঝতে পারবো এটা গৃহ সম্পত্তি খাতে আয় কি না, সেই বিষয়ে আমার এবার জানতে হবে।
তাহলে সেটা কি আছে? তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের ভিত্তি, ভিত্তিটা কি দেখো, এখানে ভিত্তিগুলোকে স্টেপ বাই স্টেপ এখানে 3টে ভিত্তি এখানে বলা আছে আয়কর আইনে। কি কি? 1 নম্বর বলছে আয়টি কোনো গৃহ অথবা গৃহ সংলগ্ন জমি থেকে উদ্ভূত হতে হবে। বলছে কি গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হওয়ার মূল 3টি শর্ত আছে। শর্তগুলো কি কি? বলছে ওই যে আয়টা আমি ধরবো, হাউস প্রপার্টির ইনকাম বলে ধরবো, সে আয়টা অবশ্যই জমি থেকে উদ্ভূত হতে হবে, মানে জমি থেকে উপার্জিত হতে হবে। সে জমিটা কোন জমি? গৃহ সংলগ্ন, সংলগ্ন মানে তার সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ বাড়ি থেকে ইনকাম হলেও সেটা যেমন হাউস প্রপার্টির ইনকামের মধ্যে আসবে, আবার বাড়ি সংলগ্ন জমি থেকেও অনেক সময় এমন কিছু ইনকাম আছে সেগুলোকে এই হাউস প্রপার্টি ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, আইনে বলে দিচ্ছে। 2 নম্বর বলছে নির্ধারীকে ওই গৃহ বা গৃহ সংলগ্ন জমির মালিক হতে হবে। নির্ধারী মানে যিনি ট্যাক্স দেবেন, সেই ট্যাক্স দাতাকে কি করতে হবে? ওই যে বাড়িটি, গৃহ বাড়িটি বা বাড়ি সংলগ্ন জমি, এই বাড়ি এবং বাড়ি সংলগ্ন জমির মালিক হতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, গৃহ সংলগ্ন জমি আবার কিভাবে হাউস প্রপার্টির মধ্যে ঢুকবে? একটা কেমন একটা খটোমটো লাগছে না? একটু ছোট করে বলে দিই হালকা করে। আচ্ছা দেখবে, আমরা যেমন বাড়িতে থাকি, আমাদের একটা ঘর থাকে, একটু শহরের একটু বাইরে গেলে দেখবে এমন কিছু কিছু বাড়ি আছে, বাড়ির সামনে বিশাল বড় বাগান আছে, সেখানে বাগানে বসার জায়গা থাকে, গাছপালা লাগানো থাকে, সুইমিং পুল থাকে। তাহলে সেক্ষেত্রে এই বাড়িটাকে ব্যবহারের জন্য পারিপার্শ্বিক কিছু জায়গা রয়েছে যেগুলো বাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ যাকে আমরা বাংলো বাড়ি টাইপের বলি। সেখানে এই যে গৃহ সংলগ্ন জমি, এই জমি থেকেও মানে যখনই এরকম কোনো বাংলো ভাড়া দেওয়া হয়, তখন ওই বাংলোর আশেপাশে যে গার্ডেনগুলো থাকে, যে সুইমিং পুল থাকে, তাদের ভাড়াটা যুক্ত করে পুরো বাংলোর ভাড়া ধরা হয়। তাহলে আমি বাংলোর ভাড়া যখন নিচ্ছি, তখন ওই গৃহ সংলগ্ন যে জমিগুলো রয়েছে, ওই জমিগুলোর ভাড়াটা ওর সঙ্গে যুক্ত করা হয়। তাহলে গৃহ সংলগ্ন জমিটা কি, কিছুটা কি আইডিয়া পেয়েছো? তাহলে এই যে গৃহ সংলগ্ন জমি, আশা করি এবার ক্লিয়ার হতে পারে তোমরা যদি এই আমার কথাটি ঠিকঠাক শুনে থাকো, যে বাড়ির সঙ্গে যে সমস্ত গার্ডেন বা ব্যায়াম করার জায়গা থাকে, খেলাধুলার জায়গা থাকে, বাস্কেট, কোথাও বাস্কেটে কোর্ট থাকে, কোথাও ভলিবল থাকে, এরকম যুক্ত থাকে সেই বাংলোর সঙ্গে। তাহলে এই গৃহ সংলগ্ন জমির কী হতে হবে? দ্বিতীয় শর্ত বলছে, যিনি এই যে হাউস প্রপার্টির ইনকাম যিনি নির্ধারণ করছেন, যিনি ক্যালকুলেশন করছেন, যিনি এই হাউস প্রপার্টি ইনকামের উপর ট্যাক্স দেবেন, তাকে ওই জমি এবং বাড়ির মালিক হতে হবে। এটা করে দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত কি বলছে? সংশ্লিষ্ট গৃহ সম্পত্তি নির্ধারিত করযোগ্য কোনো ব্যবসা বা পেশার জন্য ব্যবহৃত হবে না। এই যে বাড়িটির উপর হাউস প্রপার্টির ইনকাম ক্যালকুলেশন করব, সেই বাড়িটি এবং জমিটি তিনি কোনো ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করবেন না, ভাড়া দিতে হবে অথবা নিজে বসবাস করতে হবে। এই 3টি শর্ত হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের ভিত্তি। তাহলে এই বিষয়টা আশা করি বোঝা গেল। এবার চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা যাব, স্ক্রিনটাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন দেখে নি। গৃহ সম্পত্তির মালিক শব্দটি ব্যাখ্যা করো। গৃহ সম্পত্তির মালিক বলতে কি বোঝো? দেখো, এই যে একটু আগে বলছিলাম মালিক কথাটি কি, তাই তো? আইনের ভাষায় মালিক, আমরা মালিক মানে কি আমার যা আছে সেটাই আমার যা অধিকার আছে সেটাই আমার মালিক। ঠিক আইনের ভাষায় এরকমই কথাগুলো বলা আছে। গৃহ সম্পত্তির মালিক কি, অর্থাৎ গৃহ সম্পত্তির মালিক বলতে আইনানুগ মালিককে বোঝা হয়, আইনের দৃষ্টিতে মালিক হতে হবে। বলছি মালিক বলতে গৃহ সম্পত্তির আইনানুগ মালিককে বোঝানো হয়। অর্থাৎ কি হবে? কোনো ব্যক্তি তিনি নিজস্ব অধিকারে কোনো বাড়ির আয় ভোগ করার অধিকারী হলে তিনি হচ্ছেন আইন অনুযায়ী ওই গৃহ সম্পত্তির মালিক। অর্থাৎ কি হচ্ছে, নিজের অধিকারে থাকবে, এবং অধিকার শুধু থাকলে হবে না, সেই বাড়ি থেকে যে আয় উপার্জিত হবে সেই আয় ভোগ করারও অধিকার থাকতে হবে তাকে। অনেক সময় অনেকে জবরদখল করে রাখে, কিন্তু আইন অনুসারে সে কি জবরদখল করে থাকলে সেই সম্পত্তি কি আয় ভোগ করার অধিকারী হয় না, দখলে রাখছে, কিন্তু সেখান থেকে আয় উপার্জনের অধিকার তার নেই। অর্থাৎ
কেউ যদি এরকম দখল করে রাখা জমি থেকে উপার্জন করে সেটা কিন্তু বেআইনিভাবে ইনকাম করছে, তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় না। তাহলে ট্যাক্স কে দেয়? যার আইনানুগ অধিকার আছে, যার নামে কাগজপত্র সম্পত্তি আছে। তাহলে কি বলবো? মালিক বলতে গৃহ সম্পত্তির আইনানুগ মালিককে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি নিজস্ব অধিকারে কোনো বাড়ি আয় ভোগ করার অধিকারী হলে তিনি আইন অনুযায়ী ওই গৃহ সম্পত্তির মালিক হবেন। এটা গেল আমার 3 নম্বর কোশ্চেনের আনসার। বেশ, পরের প্রশ্ন আমরা চলে আসি 4 নম্বর। এগুলো তোমরা নোট করে নিও, পরবর্তীকালে তোমরা সোশ্যাল অ্যাক্সেস থেকেও এই কোয়েশ্চেনগুলো পেতে পারবে। দেখো 5 নম্বর হচ্ছে গৃহ সম্পত্তি থেকে 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর, ওকে, হ্যাঁ। বিবেচিত মালিক বলতে কি বোঝো? 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর, বিবেচিত মালিক বলতে কি বোঝো? বিবেচিত মালিক বলতে তোমরা কি বোঝো? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তার উত্তর স্যার দেবেন। আচ্ছা দেখো, এই যে স্ক্রিনে যেটা দেখতে পেলে 4 নম্বর কোশ্চেন, বিবেচিত মালিক বলতে কি বোঝো? দেখো এতক্ষণ আমরা যেটা মালিক, আবার বলছি বিবেচিত মালিক, এগুলো আইনের ভাষা। অর্থাৎ বিবেচনা করা হবে মালিক হিসাবে, তিনি প্রকৃতপক্ষে মালিক নন, অর্থাৎ তার নামে হয়তো কাগজপত্র নেই বা তিনি প্রকৃতপক্ষে কোনো দ্রব্যটি কেনেননি, মানে জমিটি কেনেননি। এরকম কিছু পরিস্থিতি আছে যে তিনি প্রকৃত মালিক না হয়েও তাকে মালিক হিসাবে বিবেচনা করা হয় আইনের দৃষ্টিতে। এরকম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোই আমাদের পরবর্তী প্রশ্নের আলোচ্য বিষয়। তা এবার আমি কি করব, কে কে এরকম আছে যারা বিবেচিত মালিক? দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত ব্যক্তিগণ গৃহ সম্পত্তির আইনানুগ মালিক না হয়েও আয়কর আইন 1961 ধারা 27 অনুযায়ী গৃহ সম্পত্তির বিবেচিত মালিক বা ডিমড ওনার বলে গণ্য হবেন। অর্থাৎ আইনানুগ মালিক নাও হতে পারেন, কিন্তু বিবেচিত মালিক, অর্থাৎ তাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। কি কি আছে? কোনো একক ব্যক্তি, তাকে আমরা ট্যাক্সের ভাষায় ইংলিশে বলা ইন্ডিভিজুয়াল, তার স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তান বা অবিবাহিতা কন্যাকে উপযুক্ত প্রতিদান ছাড়া গৃহ সম্পত্তি হস্তান্তর করলে সেই হস্তান্তর অধিকারীকে বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারেন। তাহলে পুরুষ হলে তার স্ত্রী থাকবে, স্ত্রী থাকাটা স্বাভাবিক, স্ত্রী, পুত্র, কন্যা এগুলো থাকবে। যদি মহিলার নিজস্ব সম্পত্তি থাকে, তার স্বামী থাকতে পারে, পুত্র, কন্যা এরা থাকতে পারে। তাই বলা হচ্ছে কোনো একক ব্যক্তি তার স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তান বা অবিবাহিতা কন্যাকে উপযুক্ত প্রতিদান ছাড়া মানে কি, দাম না নিয়ে আর কি, তার গৃহ সম্পত্তি হস্তান্তর করলে, তাকে দান করে দিলাম আর কি, ছেলেকে বা মেয়েকে নামে লিখে দিলাম, সেই হস্তান্তর অধিকারীকে, যিনি হস্তান্তর অধিকারটা পাচ্ছেন, বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হবে। হলো। এবার 2 নম্বর, কোনো অবিভাজ্য ভূ সম্পত্তির ধারককে ভূ সম্পত্তির অন্তর্গত সমস্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হয়। অবিভাজ্য ভূ সম্পত্তি মানে আমরা যাকে বলা হয় শরিকি সম্পত্তি, ঠাকুরদার ছিল, সেগুলো ভাগ করা হয়নি, যাকে আমরা ট্যাক্সের ভাষায় বলা হচ্ছে মিউটেশন করা হয়নি। এরকম যদি থাকে, তাহলে এই যে ভূ সম্পত্তির অন্তর্গত সমস্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য কে বিবেচিত মালিক হচ্ছে? ধারক, যারা এগুলো ধরে আছেন, তার পুত্র বা উত্তরসূরি যারা রয়েছেন, তারা এই সম্পত্তি যারা ধরে আছেন, তারা প্রত্যেকেই এই অবিভাজ্য সম্পত্তির বিবেচিত মালিক বা ডিমড ওনার হিসাবে গণ্য হবেন। 3 নম্বর কি, কোনো সমবায় সমিতি, কোম্পানি বা অন্য কোনো ব্যক্তি সমষ্টির সংঘের কোনো সদস্যকে গৃহ সম্পত্তির বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হয় যদি সংশ্লিষ্ট সংস্থার গৃহ সম্পত্তি বা তার অংশ ওই সদস্যকে বন্টন করা হয় বা লিজ দেওয়া হয়। বলছি কি, বিভিন্ন রকমের সংস্থা আছে, কোম্পানি, সমবায় সমিতি বা অংশ, ব্যক্তি সমষ্টির সংঘ বলতে আমরা যাকে অন্য ভাষায় ক্লাবও বলতে পারি। এরকম এই সংস্থার যদি কোনো বাড়ি বা সম্পত্তি তার সদস্যদের, যারা এই কোম্পানি বা সমবায় সমিতি যারা মালিক, অন্যান্য সদস্য বা মালিক রয়েছেন, তাদের কাউকে কোনো একটি অংশ বন্টন করা হলো, লিখে দেওয়া হলো বা লিজ দেওয়া হলো, তাহলে কি হবে,
যাকে দেওয়া হচ্ছে লিজ সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিক হিসাবে বিবেচিত হবেন। 4 নম্বর কি আছে, সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 53A অনুযায়ী কোনো চুক্তির আংশিক সম্পাদনের জন্য কোনো ব্যক্তিকে কোনো গৃহ বা তার অংশ দখলে রাখার অধিকার দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হবে। বলছে আয়কর আইনের 53A হস্তান্তরযোগ্য মানে সম্পত্তির হস্তান্তর আইন তার 53A ধারায় বলা হচ্ছে কি, কোনো চুক্তি সম্পাদন মানে এগ্রিমেন্ট সে করেছে সেই সম্পাদনের জন্য কোনো গৃহ সম্পত্তি বা তার অংশ দখলে রাখার অধিকার যদি দেওয়া হয়, এই চুক্তিতে যদি বলে দেওয়া হয় কাউকে এই অংশ তোমাকে দখল দেওয়া হলো, তাহলে ওই ব্যক্তিকেই বিবেচিত মালিক বলা হবে যাকে দখলটা অধিকার দেওয়া হলো। 5 নম্বর কি আছে, কোনো একক ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল 12 বছর বা তার বেশি সময়ের জন্য কোনো গৃহ বা তার অংশ লিজ নিলে ওই ব্যক্তিকে সেই গৃহ বা তার অংশের বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি একটি বাড়ি দীর্ঘ 12 বছর ধরে লিজ নিয়ে রেখেছে, যিনি লিজ রেখেছেন তিনি হচ্ছেন সেই গৃহ সম্পত্তির মালিক, প্রকৃত মালিক নন, তবে তাকে বিবেচিত মালিক হিসাবে গণ্য করা হবে। তাহলে কি পেলাম, বিবেচিত মালিক এই 5 প্রকারের হয়ে থাকে, যারা ট্যাক্স দেবেন, প্রকৃত মালিক নন তবুও তারা ট্যাক্স দেবেন। তাহলে এটা গেল আমার কোশ্চেন নাম্বার 4। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 5-এ। টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, চলে এসো 5 নম্বর প্রশ্নে। গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের পদ্ধতি কি হবে, পদ্ধতিটি আলোচনা করতে বলা হয়েছে 5 নম্বরে। অর্থাৎ আমরা কিভাবে গৃহ সম্পত্তির আয় নির্ধারণ করব। এখানে আমি একটু বোঝাবো, অঙ্ক এখন দেখাবো না, যে কিভাবে কটা পদ্ধতিতে এটাকে আমাকে গৃহ সম্পত্তির আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নির্ণয় করতে হয়। এখানে মনে রাখবে 2টো স্টেপ আছে। একটা স্টেপে কি করতে হবে, এই আয় নির্ধারণের প্রথম স্টেপটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। আইন অনুসারে বলছে আগে অ্যানুয়াল ভ্যালু বার করো, বা তাকে কেউ বলছে নেট অ্যানুয়াল ভ্যালু বা শুধু অ্যানুয়াল ভ্যালু। সেই অ্যানুয়াল ভ্যালু থেকে আইন অনুসারে কিছু ছাড় আছে, সেই ছাড়গুলো বাদ দিলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরোবে। তাহলে সেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যখন আমি বার করব, সেই স্টেপ হচ্ছে 2টি, কি গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের পদ্ধতি 2টি ধাপে সম্পন্ন হয়। 2টি ধাপে, 2টি স্টেপে। কি কি স্টেপ 1-এ কি আছে, স্টেপ 1-এ আসছে প্রথমে 23 ধারার নিয়ম অনুসারে, অর্থাৎ আয়কর আইনের 23 ধারা যেটা আছে, বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু নির্ধারণ করতে হবে। আগে অ্যানুয়াল ভ্যালু বার করব, এরপর কি করব, বার্ষিক মূল্য থেকে 24 ধারার ছাড় বাদ দেব। 24 ধারার যে অনুমোদিত ছাড়গুলো আছে আইন অনুসারে, সেই ছাড়গুলো বাদ দিলে আমরা পেয়ে যাব গৃহ সম্পত্তি থেকে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে আমি কি হচ্ছে 2টো স্টেপ, একটা স্টেপে হচ্ছে অ্যানুয়াল ভ্যালু বার করব। বলছে প্রথমে 23 ধারার নিয়ম অনুসারে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু নির্ধারণ করতে হবে। দ্বিতীয় স্টেপে কি করব, বার্ষিক মূল্য থেকে 24 ধারার অনুমোদিত ছাড়গুলি বাদ দিয়ে গৃহ সম্পত্তি থেকে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নির্ধারণ করব। এই 2টো স্টেপে আমার এই হাউস প্রপার্টি ইনকাম ক্যালকুলেশনটা কমপ্লিট হবে। এটা গেল আমার 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার পরে আসবো 6 নম্বর কোশ্চেন কি আছে দেখি। 6 নম্বর কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেন, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, দেখো লেখা রয়েছে অ্যানুয়াল ভ্যালু, বলতে কি বোঝো, অ্যানুয়াল ভ্যালু কি? তাহলে দেখো, এই যে একটু আগে বললাম 2টো স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। এই যে অ্যানুয়াল ভ্যালু কীভাবে বার করো এটা একটু পরে যাব, আগে জানবো অ্যানুয়াল ভ্যালুটা কি, বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালুটা কি সেটা আমি আগে জেনে নিই। কাকে আমরা অ্যানুয়াল ভ্যালু বলবো, আগে তার একটা ধারণা নিই। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু, এটা জানবো স্ক্রিনে দেখাবে, দেখে নিই একটু স্ক্রিনে দেখি। বলছে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু, এটা কাকে বলবো, কোনো একটি গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে প্রতি বছর যে পরিমাণ সম্ভাব্য আয় উপার্জন করতে সক্ষম তাকে ওই গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু বলা হয়। একটা বাড়ি বা জমি নয়, বাড়ি সংলগ্ন জমি, বাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে সম্ভাব্য কতটা আমি আয় উপার্জন করতে পারবো, তার যে আয় উপার্জনের ক্ষমতা, ভাড়া বাবদ কত টাকা আমি আয় পাবো, তাকে বলা হচ্ছে তার অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য। এইটা হচ্ছে, অর্থাৎ
কোনো বাড়ি আমি ভাড়া দিয়ে কতটা অর্থ উপার্জন করার ক্ষমতা আছে বা ওই বাড়িটার যতটুকু অর্থ উপার্জনের ক্ষমতা আছে তাকে আইন অনুসারে বলা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য। এটা গেল আমার বার্ষিক মূল্য সম্পর্কে ধারণা বা কাকে বলে। যদি 1 নম্বরের কোশ্চেন থাকে অ্যানুয়াল ভ্যালু বলতে কী বোঝো লেখো, এসে কিউতে থাকে সেই কোশ্চেনের অ্যান্সারটুকু এইটুকু লিখলেই হবে। ওকে, এরপরে আসবে পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে। 7 নম্বর হচ্ছে ভাড়া দেওয়া বাড়ির বার্ষিক মূল্য অর্থাৎ রেন্টেড হাউসের অ্যানুয়াল ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে ধাপগুলো কি হতে পারে সেগুলো আলোচনা করো। রেন্টেড হাউসের অ্যানুয়াল ভ্যালু কিভাবে নির্ণয় করব? ঠিক। আচ্ছা, ভাড়া দেওয়া বাড়ির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা, আমাদের দেবাশিসবাবু বললেন রেন্টেড হাউস, আমরা ট্যাক্সের ভাষায় তাকে বলা হয় লেট আউট হাউস। ঠিক আছে, লেট আউট হাউস প্রপার্টি, তার অ্যানুয়াল ভ্যালু কী করে বার করব, এইটা আমাকে এই যে স্টেপগুলো আগে বললাম যে অ্যানুয়াল ভ্যালু কী করে বার করবো পরে দেখাবো, তার সেই স্টেপে যাব। এখানে একটু বিস্তারিত জানার বিষয় আছে, যার ফলে একটু ধৈর্য ধরে দেখবে যে এই স্টেপগুলো দুটো পেজে আছে, এটা মনে রাখবে। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিম্নলিখিত তিনটি ধাপে নির্ণয় করতে হয়। ধাপ বা স্টেপ, এর আবার স্টেপ আছে। ঠিক আছে, স্টেপগুলো আমি দুটো পেজে আমি দেখাবো। তবে এখানে মনে করো না যে অঙ্ক করছি, আমাকে পদ্ধতিটাকে ব্যাখ্যা করছি, কিন্তু আমি ভাষায় বোঝাচ্ছি। আগে ভাষাটা বুঝে নাও, পরবর্তীতে অঙ্ক যখন করব তখন আবার মুখে বলবো, অঙ্কটা ইংলিশে এসে যাবে। ঠিক আছে, প্রথম ধাপে কি করব? প্রথম ধাপে আমাকে বার করতে হবে যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া, ইংলিশে বলা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এই ধাপে কিভাবে করব বলছে, আমাকে কয়েকটা বিকল্প থাকবে, যে নিচের বিকল্প দুটির বড়টি কিন্তু সর্বাধিক প্রমিত ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্টের পরিমাণ নিতে হবে। সেই বিকল্প দুটি কি কি? 1 নম্বর হচ্ছে সম্পত্তির পৌরমূল্য বা মিউনিসিপ্যাল ভ্যালু, আর 2 নম্বর হচ্ছে সম্পত্তিটির ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট। অর্থাৎ এখানে কি করব, এই যে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে বড়টা নেব। অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যে যার টাকাটা বড় হবে সেইটা নেব, কিন্তু মাথায় রাখতে হবে কি স্ট্যান্ডার্ড রেন্ট থেকে যেন বেশি না হয়, সর্বাধিক স্ট্যান্ডার্ড রেন্ট অবধি আসবে। এটা হচ্ছে যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আমি দেখো এখানে বাংলা ইংরেজি দুটো লিখে দিচ্ছি, কারণ তোমরা যখন এমসিকিউ বা এসসিকিউ এর যে অ্যান্সারগুলো ফাইনালে করবে তখন কিন্তু বাংলা ইংরেজি দুটোই থাকবে। প্রশ্ন তোমরা যদি বাংলা দেখে উত্তর করতে চাও তখন এই বাংলা শব্দগুলো এখান থেকে পেয়ে যাচ্ছ। ইংলিশ তার অল্টারনেটিভ ইংলিশ থাকে প্রশ্নের মধ্যে, সেটাও একটু দেখে নেবে। এইবার চলে আসি, এখানে কয়েকটা বিষয় মনে রাখার আছে। কি আছে এখানে মনে রাখতে হবে, যদি গৃহ সম্পত্তিটি রেন্ট কন্ট্রোল অ্যাক্ট এর মধ্যে পড়ে, অর্থাৎ বড় বড় শহরগুলোতে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট থাকে, তাহলে যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া কখনোই প্রমিত ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট অপেক্ষা বেশি হবে না। সেক্ষেত্রে যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে নিচের বিকল্প দুটির ছোটটি। অর্থাৎ দুটো বিকল্প নিচে দেখো লিখে দিচ্ছি। বলছে 1 নম্বর বলছে সম্পত্তির পৌরমূল্য বা মিউনিসিপ্যাল ভ্যালু, আর হচ্ছে ন্যায্য ভাড়া, এই দুটির বড়টি। আর 2 নম্বর হচ্ছে সম্পত্তির প্রমিত ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট। বলে এই দুটোর মধ্যে যেটা ছোটটি, এটা একটু বিকল্প পদ্ধতিতে করা যায়। এটা গেল স্টেপ 1। এবার চলে যাব স্টেপ 2তে। আছে পেজ আছে। হ্যাঁ, দ্বিতীয় ধাপ বা স্টেপ 2 বলছি আমরা ইংলিশে। দ্বিতীয় ধাপে কি করব, নিচে যে বিকল্প দুটি লিখবো সেই দুটির মধ্যে বড়টি নিতে হবে। এবার কি আছে, বার্ষিক প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া, ইংলিশে বলা হচ্ছে অ্যানুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। আর 2 নম্বর হচ্ছে যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া, যেটা স্টেপ 1-এ করেছি। স্টেপ 1-এ যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া বার করেছি, অর্থাৎ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করেছি ফার্স্ট স্টেপে। তাহলে এই যে দুটো পাবো, অ্যানুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আর 1 নম্বর যেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাকে আমি দ্বিতীয় স্টেপে নেব। এই যে বার্ষিক প্রাপ্ত ভাড়া বা প্রাপ্য ভাড়া, এটা কি জিনিস বা এটা কি করতে হবে আমাকে? দেখো, প্রাপ্য বা প্রাপ্ত ভাড়া রেন্ট রিসিভড অর রিসিভেবল নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় অনাদায়ী ভাড়া
বা আনরিয়ালাইজড রেন্ট বাদ দিতে হয়। আনরিয়ালাইজড রেন্ট থাকে যে রেন্টটা রিসিভ করতে পারেনি, আনরিয়ালাইজড গ্রহণ করতে পারেনি, এরকম যদি থাকে সেটাকে বাদ দিতে হয়। তবে এই বাদ দেওয়ার সময় যেটা মনে রাখতে হবে, বিধি 4 অর্থাৎ আইনের যে ধারা আছে এই আনরিয়ালাইজড রেন্টের, সেই ধারার 4 নম্বর ধারায় শর্ত যে দেওয়া আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। সেই শর্তগুলো পরে জেনে নেবে, সেটা একটু বড় আছে। আচ্ছা, আর কি আছে? কোনো কোনো ক্ষেত্রে বাড়িটি খালি থাকার জন্য যে ক্ষতি হয়, অর্থাৎ লস ডিউ টু ভ্যাকান্সি, বাড়িটি ফাঁকা থাকলো, ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছিলাম, সে ভাড়া ছেড়ে বছরের মাঝখানে একটা সময় এসে বলে আমি এখানে থাকবো না, চলে যাচ্ছি, হয়তো 2 মাস 3 মাস বাড়িটা খালি রইলো, তারপর আবার নতুন ভাড়াটিয়া হলো, এরকম হচ্ছে লস ডিউ টু ভ্যাকান্সি। তো বলছে এরকম বাড়িটি খালি থাকার জন্য যে ক্ষতি হয় তা বাদ দেওয়া হয়। খালি থাকা সময়ের ভাড়া প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া বাদ দেওয়ার পর যে রেন্ট রিসিভ বা রিসিভেবল পাবো সেটা যদি কম হয়, দেখো পুরোটা লেখা হোক, আমি বলছি। দেখো 2 নম্বরে বলছে কোনো কোনো ক্ষেত্রে বাড়িটি খালি থাকার জন্য যে ক্ষতি বা লস হয় তাও বাদ দেওয়া হয়। খালি থাকার সময়ের ভাড়া প্রাপ্ত বা প্রাপ্য ভাড়া থেকে ক্ষতি বাবদ যে অর্থ সেটা বাদ দেওয়ার পর যদি প্রাপ্ত ভাড়া বা রিজনেবল রেন্ট রিসিভড রিসিভেবল এক্সপেক্টেড রেন্ট অপেক্ষা কম হয়, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর কম হয়ে গেল, তাহলে কি করব? সেক্ষেত্রে এই রেন্ট রিসিভ বা রিসিভেবলই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা আসবে সেটাই তাকে বলবো হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। অর্থাৎ এই প্রথম বলেছিলাম যে অ্যানুয়াল রেন্ট রিসিভড আর রিসিভেবল আর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে কি, যদি এই যে আনরিয়ালাইজড রেন্ট যেটা রইলো, মানে লস ডিউ টু ভ্যাকান্সি রইলো, সেটা বাদ দেওয়ার পরে সেটা যদি ছোট হয়ে যায়, সে কোনো কোনো ক্ষেত্রে এই ছোটোটাকেও গ্রস অ্যানুয়াল ভ্যালু হিসাবে ধার্য করা হয়। এবারে তৃতীয় স্টেপে কী করবো? এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে বা মোট বার্ষিক মূল্য থেকে পৌর কর বাদ দিয়ে নিট বার্ষিক মূল্য বা নেট অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। তাহলে এই গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরোলে হচ্ছে স্টেপ 2-তে। এই স্টেপ 2 থেকে আমি কি বাদ দেবো? পৌর কর বা মিউনিসিপ্যাল ট্যাক্স, এটা বাদ দিলেই আমার বেরিয়ে আসবে নেট অ্যানুয়াল ভ্যালু। এটা গেল তাহলে আমার নেট অ্যানুয়াল ভ্যালু, বা আমরা তাকে বলি অ্যানুয়াল ভ্যালু বার করার যে 3টি স্টেপ। এবার চলে আসবো আমরা পরের প্রশ্নে। আসবো পরের প্রশ্ন আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 8 নম্বর, ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট কাকে বলে? 8 নম্বর, দেখো 8 নম্বরে ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট কাকে বলে? আচ্ছা, ওই যে আগে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার সময় যে ন্যায্য ভাড়া ওখানে ছিল ফেয়ার রেন্ট, তো সেখানে আমরা ফেয়ার রেন্ট কাকে বলবো সেটা একটু দেখে নিই। এটা শর্ট কোশ্চেনে থাকে, অর্থাৎ এসএকিউতে থাকে। ফেয়ার রেন্ট বলছে একই এলাকায় অবস্থিত একই রূপ গৃহসম্পত্তির যে ভাড়া তাকে ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় যে বাড়িগুলো আছে, একই সাইজের, সেম কোয়ালিটির, মানে সেম ডেকোরেশনের যে বাড়িগুলো আছে, সেই বাড়ি যে যতটা ভাড়া হওয়া উচিত তাকেই বলা হচ্ছে কোনো একটি বাড়ির, নতুন একটি বাড়ি তার ফেয়ার রেন্ট কত হবে সেটা জানি না, সেখানে বলে দেওয়া হলে এই ধরনের বাড়ি কি ভাড়া হতে পারে, এটাই বলছে ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট। বলছে একই এলাকায় অবস্থিত একই রূপ গৃহসম্পত্তির যে ভাড়া তাকে ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট বলা হয়। এটা ছোট কোশ্চেন ছিল। এবার চলে আসবো পরের কোশ্চেনে। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে প্রমিত ভাড়া কাকে বলে? প্রমিত ভাড়া কাকে বলে? দেখো পরের 9 নম্বর, প্রমিত ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট বলতে কি বোঝো? 9 নম্বর। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তরে যাব। চলে যাচ্ছে কেন? প্রমিত ভাড়া বা একে আর একটা বাংলা হচ্ছে মানক ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড মানে একটা নির্দিষ্ট মান আছে যারা স্ট্যান্ডার্ড, তাই বলছি মানক ভাড়া বা প্রমিত ভাড়া। এটা কাকে বলবো? এটাও শর্ট কোশ্চেন। যে বাড়িগুলি স্টেট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে পড়ে সেই বাড়িগুলিতে
রাজ্যের স্টেট কন্ট্রোল লেজিসলেশন অর্থাৎ যারা ভাড়া নিয়ামক এর নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকেই প্রমিত ভাড়া বা মানক ভাড়া ইংলিশে স্ট্যান্ডার্ড রেন্ট বলা হয়। তাহলে কি হচ্ছে, স্টেট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে যে সমস্ত বাড়িগুলো আছে সেই বাড়িগুলোকে যে ভাড়া নিয়ামক, রাজ্য ভাড়া নিয়ামক, স্টেট কন্ট্রোল লেজিসলেশন, এই নিয়ামক তারা ঠিক করে দেয় ওই বাড়িটির ভাড়া কত হওয়া উচিত। এই যে স্টেট কন্ট্রোল লেজিসলেশন তারা যে ভাড়াটা ঠিক করে দিল, অর্থাৎ সরকারের খাতায় ওই বাড়িটির ভাড়া কত হওয়া উচিত সেটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট বা প্রমিত ভাড়া বা মানক ভাড়া। তাহলে বোঝা গেল যে বাড়িগুলি স্টেট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে পড়ে সেই বাড়িগুলিতে রাজ্যের স্টেট কন্ট্রোল লেজিসলেশনের নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকেই প্রমিত ভাড়া বা মানক ভাড়া বলা হয়। এবার এর পরের প্রশ্নে 10 নম্বর যাই আমরা। 10 নম্বর হচ্ছে ভাড়া দেওয়া বাড়ির বার্ষিক মূল্য থেকে যে ছাড় পাওয়া যায় সেগুলো উল্লেখ করো। ভাড়া দেওয়া বাড়ির বার্ষিক মূল্য থেকে যে ছাড় পাওয়া যায় সেটি উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার 10 নম্বর কোশ্চেনে আসবো। এই যে দেখো, ভাড়া দেওয়া বাড়ি, যে বাড়িগুলো আমরা অন্যকে ভাড়া দিয়েছি, যাকে আমরা রেন্টে দিয়েছি বা লেট আউট হাউস, সেই লেট আউট হাউসের যে আমি ভাড়া পাচ্ছি, যে রেন্ট পাচ্ছি, রেন্ট থেকে আমি যে ছাড়গুলো পাবো, তো বলছে কি গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের সময় ভাড়া বাড়ির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় সেগুলি কি, সেইগুলো আমাকে জানতে হবে। অর্থাৎ দেখো, আমরা প্রথমেই বলেছিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নির্ণয় করতে হলে দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে করব কি, অ্যানুয়াল ভ্যালু বার করব। তাহলে অ্যানুয়াল ভ্যালু বার করার পদ্ধতিটা আমি বলে দিলাম, তাই তো? 3টে স্টেপে অ্যানুয়াল ভ্যালু বার করতে হচ্ছে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। দ্বিতীয় স্টেপে হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করতে হচ্ছে। আর থার্ড স্টেপে কী হচ্ছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলাম, নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল। 3টে স্টেপ হচ্ছে অ্যানুয়াল ভ্যালু বার করেছি। তাহলে অ্যানুয়াল ভ্যালুর পরে আমাকে বার করতে হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা গৃহ সম্পত্তি থেকে আয়। এই গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণ করার সময় তাহলে আগেই বলা আছে দ্বিতীয় স্টেপে কী করছে, অ্যানুয়াল ভ্যালুতে কিছু ছাড় বাদ দিতে হবে। ইনকাম ট্যাক্স অথরিটি যে হাউস প্রপার্টি ইনকাম থেকে ছাড়গুলো ধার্য করেছে, 24 ধারার ছাড়, সেই ছাড় এখানে বাদ, সেই ছাড়গুলো কি আমাকে, সেই প্রশ্নটা হচ্ছে এইটা। 10 নম্বর কোশ্চেন হচ্ছে গৃহ সম্পত্তির যে অ্যানুয়াল ভ্যালু বেরোলো সেই অ্যানুয়াল ভ্যালুতে কী ছাড় পাবো। তাহলে ছাড়গুলো দেখি। 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান অ্যাট দ্য রেট অফ 10% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। বলছে প্রথম ছাড়টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান অ্যাট দ্য রেট অফ 30% অফ, সরি আমি 10% বলে দিয়েছিলাম, এটা 30% হবে, ভুল করে বেরিয়ে গেছে। স্ট্যান্ডার্ড ডিডাকশান 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু যেটা বেরোলো, অর্থাৎ ওই আগে যে অ্যানুয়াল ভ্যালুটা বার করেছি সেই অ্যানুয়াল ভ্যালুর 30% এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ যাবে। আরেকটা ছাড় বাদ যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, পারচেস, রিপেয়ার, ইটিসি অফ হাউস প্রপার্টি। আরেকটা ছাড় আছে, আমরা স্ক্রিনে যাব, বোর্ডে যাব। বলুন, আমি স্ক্রিন নিয়ে আসছি। আচ্ছা, কি হচ্ছে তাহলে 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, আর 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, পারচেস, রিপেয়ার, ইটিসি। মানে ওই বাড়িটা তৈরি করতে, কনস্ট্রাকশন মানে তৈরি করা, পারচেস মানে অনেক সময় বাড়ি বা ফ্ল্যাট কিনি, সেই ফ্ল্যাট কিনতে বা বাড়ি কিনতে যে লোন নেওয়া হচ্ছে, বা রিপেয়ার করতে, অনেক সময় বাড়ির রিপেয়ার মানে মেরামতির জন্য অনেক সময় লোন নেওয়া হয়। এই যে লোন নেওয়া হচ্ছে বাড়ি তৈরি, কেনা বা মেরামতি, অনেক সময় রিনোভেশন বলে, নবীকরণ, এরকম ক্ষেত্রে অর্থাৎ এর প্রয়োজনে, অর্থাৎ বাড়ি কেনার জন্য বা রিপেয়ার করার জন্য বা কনস্ট্রাকশন তৈরি করার জন্য বা রিপেয়ার করার জন্য বা নতুন করে বাড়ি তৈরি করার জন্য যদি আমি লোন নিই, সেই লোনের উপর সুদ, ইন্টারেস্ট অন লোন টেকেন, এই যে লোনটা নিলাম সেই লোনের উপর সুদ, সেটা ছাড় যাবে হচ্ছে দ্বিতীয় ছাড়। অর্থাৎ এই দুটো ছাড় বাদ যাবে গৃহ সম্পত্তির অ্যানুয়াল ভ্যালু থেকে। ঠিক আছে, বোর্ডে এবার দেখতে পাচ্ছ সামান্য একটু সমস্যা হয়েছিল। যাই হোক, দেখো এবার দেখে নাও, গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের সময় ভাড়া বাড়ি নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যাট দ্য রেট অফ 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, আর 2 নম্বর হচ্ছে
বা বি নাম্বার হচ্ছে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারচেস রিপেয়ার ইটিসি অফ হাউস প্রপার্টি। আমি আর সব কিছু লিখিনি, অনেক কিছু আছে যে বাড়ি তৈরি করা, বাড়ি কেনা বা রিপেয়ার, বাড়িতে রিপেয়ার করা বা রিনোভেশন থাকতে পারে। এর জন্য যদি আমি লোন নিই, সেই লোনের উপর যে সুদটা হবে সেই সুদটাও আমি এখানে ছাড় পাবো। এই দুটো ছাড় বাদ দিলে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আসবে আমার। আচ্ছা, এরপর আমার একটু টাইম আছে, আমরা মোটামুটি এই 10টা কোশ্চেন করে নিয়ে এসেছিলাম। এরপর দেখো আমি একটা অঙ্ক তোমাদের জন্য একটা ইলাস্ট্রেশন আছে, দেখো একটু জুম করে দিলে ভালো হয়। এই পার্টটাকে জুম করা যাবে কি, শুধু এই ইলাস্ট্রেশন পার্টটা? আচ্ছা, আমি বাড়িয়ে দিচ্ছি, আপনি ধরুন। একটা মিনিট, আমি আপনি করুন। হ্যাঁ, এই আরো আরো এই 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 হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ব্যাস দেখেন। আচ্ছা দেখো, একটা অঙ্ক নেট অ্যানুয়াল ভ্যালু বার করাটা আমি শেখাবো, কারণ এখানে দুটো স্টেপ, অঙ্কগুলো অনেক বড় হয়, যার ফলে পুরো অঙ্ক করা একটু সমস্যা হতে পারে। ওই জন্য আমার হাতে টাইম আছে, একটা উদাহরণ দিয়ে অঙ্ক মানে অ্যানুয়াল ভ্যালুটা বার করা। দেখো একটা অঙ্ক এখানে আমি লিখে এনেছি, ইলাস্ট্রেশন ফর নেট অ্যানুয়াল ভ্যালু, দেখতে পাচ্ছ বোর্ডে, মানে তোমাদের স্ক্রিনে। শ্রী দেবাশিস মন্ডল is the owner of a house property in Kolkata. Gross municipal value of this property rupees 80,000, fair rent 75,000, standard rent 85,000, rent per month 8,000, unrealized rent 6,000 and municipal tax 7,000. Compute net annual value for this house property for the assessment year 2020-2021 relating to the previous year 2019-20। অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার বিষয় সম্পর্কে তোমাদের কিছু বলার নেই আশা করি। তাহলে অঙ্কের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো, বাড়িটির মালিক হচ্ছে দেবাশিস মণ্ডল। ওনার কি করতে হবে, বাড়িটির নেট অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হবে এখানে আমাকে। বাড়িটির মধ্যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 80,000, অর্থাৎ এটাই হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু। গ্রস কথাটা লেখা আছে কারণ কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই চারটে শহরের ক্ষেত্রে আমাদের এখানে গ্রস আর নেট, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু কথাটি ব্যবহার করা হয়। পরবর্তীতে আমি পরের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। আপাতত একটু দেখি। মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 80,000, ফেয়ার রেন্ট দেওয়া আছে 75,000, স্ট্যান্ডার্ড রেন্ট 85,000, রেন্ট পার মান্থ 8,000, মানে মাসে ভাড়া প্রতি মাসে, রেন্ট পার মান্থ মাস প্রতি ভাড়া 8,000 টাকা, মানে মাসে মাসে 8,000 টাকা ভাড়া পাওয়া যায়, মানে ভাড়া দিয়েছে, যাকে ভাড়া দিয়েছে সে তার কাছ থেকে 8,000 টাকা করে পাওয়া যাচ্ছে। আনরিয়ালাইজড রেন্ট মানে যে ভাড়াটা গ্রহণ হয়নি সেরকম আনরিয়ালাইজড রেন্ট আছে 6,000 টাকা, আর মিউনিসিপ্যাল ট্যাক্স আছে 7,000 টাকা। এই হচ্ছে আমার অঙ্কের ইনফরমেশান অ্যানুয়াল ভ্যালু বার করার। এখান থেকে আমি অ্যানুয়াল ভ্যালুটা বার করব। তাহলে অ্যানুয়াল ভ্যালু বার করতে হলে আমাকে সেই পদ্ধতিগুলো মনে রাখতে হবে। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দরকার ফার্স্ট স্টেপে, তারপর দরকার আমার স্টেপ 2তে আসবো গ্রস অ্যানুয়াল ভ্যালু, স্টেপ 3তে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা সে অঙ্কের ক্ষেত্রে, সলিউশনে চলে যাচ্ছি। বোর্ডে আসবেন? হ্যাঁ, এবার বোর্ডে যেতে হবে আমাকে। বেশ, সলিউশন একটুখানি নামিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাকে হেডিংটা লিখতে হবে, হাত দিয়ে লিখলে নড়ে যাবে। আমাকে দেখো, ইনকাম ট্যাক্সের অঙ্ক করার সময় যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেডিংটা লেখা। যে কম্পিটিশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু, আমি কী বার করছি, নেট অ্যানুয়াল ভ্যালু বার করছি অফ শ্রী দেবাশিস মণ্ডল। কার? অ্যাসেসি হচ্ছে দেবাশিস মণ্ডল, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, একজন আবাসিক এবং স্বতন্ত্র ব্যক্তি, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। কোন বছরের জন্য সেটা উল্লেখ করতে, কারণ ট্যাক্সের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু এগুলো ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। তাহলে 19-20 প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21। এই ইয়ারের আমাকে কী করতে, অ্যানুয়াল ভ্যালু বার করতে। তাই অ্যানুয়াল ভ্যালু বার করার জন্য আমাকে যে ছকটা আঁকতে হবে, ছকটা টেনে নেব। এখানে দেখো দুটো টাকার ঘর আছে, ঠিক আছে, দুটো টাকার ঘর দেখতে পাচ্ছ। এবার হেডিংগুলো লিখবো, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, এখানে সিম্বল দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাকে স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট,
এটা আমাকে স্টেপ 1-এ বার করতে হবে, আগে শিখেছি। কি করব, এখানে মিউনিসিপ্যাল ভ্যালু লিখবো, কত আছে এখানে মিউনিসিপ্যাল ভ্যালু আমাকে দেওয়া আছে 80,000 টাকা, যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যেটা বলছিলাম 80,000 টাকা আছে। এরপর লিখবো কি ফেয়ার রেন্ট 75,000। তাহলে দেখো মিউনিসিপ্যাল ভ্যালুকে আমি শর্টে লিখছি এমভি আর ফেয়ার রেন্টকে এফআর, এটা শর্টে লিখে নিয়েছি। এরপর আমাকে কী করতে, এই দুটো থেকে বড়টা নিতে হবে, তার সঙ্গে কম্পেয়ার করতে হবে স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটাও এখানে লিখে নিই, তিনটে জিনিস আমার সামনাসামনি থাকছে। তাহলে আমি এই তিনটে জিনিসের মধ্যে কম্পেয়ার করার সময় কী করব, আমাকে নিচে লিখতে হবে এমভি অর এফআর হুইচ এভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ এসআর, অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার, মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটি বড় কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে আমি কি করব দেখি এবার, 80,000 আর 75,000 মধ্যে বড় কোনটা, 80,000। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ বোর্ডে কি 80,000টা বড় হয়ে গেলো। তো এইবার আমাকে দেখতে হবে কি এই দুটোর মধ্যে আবার ছোটোটি, মানে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, দেখো 80,000 ছোটো হচ্ছে, তাহলে আমি নেব কোনটা, 80,000টা আমার হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বেরিয়ে এলো। কি বুঝতে পেরেছো নাকি আবার পিছনে যাব? আশা করি পিছনে যেতে হবে না। তাহলে আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কী করলাম, মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে কম্পেয়ার করে দেখলাম মিউনিসিপ্যাল ভ্যালুটা বেশি আছে, 80,000 আছে। এই 80,000 সঙ্গে কম্পেয়ার করবো কি স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হচ্ছে না, ছোট হচ্ছে, অতএব আমার 80,000ই এসে গেল আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হলো। তাহলে স্টেপ 1 হলো। স্টেপ 2-তে আসবো, কি রেন্ট রিসিভড অর রিসিভেবল। এটা কি করে বার করতে হবে, দেখো রেন্ট রিসিভড আর রিসিভেবলের ক্ষেত্রে বলা হয়েছিল যে বাড়িটি ভাড়া দিয়ে যত টাকা গ্রহণ করছি, রেন্ট পাচ্ছি, সেই রেন্ট থেকে আমাকে বাদ দিতে হবে কি আনরিয়ালাইজড রেন্ট, যত টাকা আমি গ্রহণ করিনি, তাহলে সেটাই রেন্ট রিসিভড। তাহলে আমি সেই কথাটা এখানে লিখে নিই, অ্যানুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল আফটার ডিডাক্টিং আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর অ্যাডজাস্টিং লস ডিউ টু ভ্যাকান্সি। কিলাম কি করছি, অ্যানুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল আফটার ডিডাক্টিং আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর অ্যাডজাস্টিং লস ডিউ টু ভ্যাকান্সি। আনরিয়ালাইজড রেন্ট বাদ দেওয়ার পর, তাহলে দেখো আমি 8,000 টাকা করে মাসিক ভাড়া দিয়েছিলাম বাড়িটি, তাহলে 8,000 × 12 মাসের ভাড়া কত হওয়ার কথা, 8-12 96,000। তার থেকে বাদ দেবো 6,000 টাকা আমি আনরিয়ালাইজড রেন্ট আছে প্রশ্নে, যেটা আমি ইলাস্ট্রেশনে দেখিয়েছিলাম প্রশ্নটা যখন পড়ছিলাম, 6,000 টাকা আনরিয়ালাইজড রেন্ট আছে। তাহলে 96,000 টাকা থেকে 6,000 বাদ দিলে আমার আসছে কত, 90,000। তাহলে সেই 90,000 টাকাটা আমি পেলাম এই রেন্ট রিসিভড আর রিসিভেবল পার্টে। এবার আমাকে কি করতে হবে, ওই যে সেকেন্ড পার্টে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করার সময় কি করতে হচ্ছে, এই দুটোর মধ্যে দেখতে হবে বড়টি কোনটা। তাহলে এই দুটোর মধ্যে দেখি হায়ার অ্যামাউন্ট অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে বড় কোনটা বলো, এই দেখো 80,000 আর 90,000 এর মধ্যে বড় কে, 90,000 টাকাটা বড়। তাহলে আমার স্টেপ 3-তে হায়ার অ্যামাউন্ট অফ স্টেপ 1 স্টেপ 2-তে আসছে, 90,000 টাকাটা নেমে গেল। এবার কি করব, লেস লস ডিউ টু ভ্যাকান্সি, এখানে অঙ্কের মধ্যে লস ডিউ টু ভ্যাকান্সি কিছু নেই, তাহলে লস ডিউ টু ভ্যাকান্সি কিছু নেই। তাহলে আমি কি করব, 90,000 টাকা থেকে এই নীলটা বাদ দিয়ে যেটা হবে সেটাই আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা যাচ্ছে, নীল, এখানে অঙ্কের মধ্যে তো কোনো লস ডিউ টু ভ্যাকান্সি নেই, কোনো ফাঁকা সময় ছিল না, অতএব আমি সেখানে আইন অনুসারে লেখা লিখে দিলাম, কত আছে কিছু নেই, নীল, নীল মানে কিছু নেই। তাহলে এবার 90 থেকে নীল বাদ দিলাম, 90,000 টাকা এসে গেল। এটা হলো আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই গ্রস অ্যানুয়াল ভ্যালুতে কি বাদ দিতে হবে, মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। তাহলে আমি লিখবো কি লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। কত টাকা আছে মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে, 7,000 টাকা আছে, তাহলে 7,000 টাকা বাদ দেবো। তাহলে বাদ দিই 90,000 বিয়োগ 7,000 বিয়োগ করে আমার 83,000, 83,000। তাহলে এটা কি হলো, নেট অ্যানুয়াল ভ্যালু। আমার অঙ্ক কমপ্লিট। কি অ্যানুয়াল ভ্যালুটা বুঝতে পারলে স্টেপগুলো? আশা করি অসুবিধা হবে না। যদি সমস্যা হয় এটাকে তোমরা রিপিট করবে, তোমাদের নেটে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম দেখো। আমরা 12-এর কস্ট ট্যাক্সের অনেকগুলো বিষয় আজকে আমরা জানলাম। আশা করি যে বিষয়গুলো আজকে পড়ানো হলো তোমাদের একবার ফার্দার দেখে নিতে চাই আপনি। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আপনাকে যদি কোনো একটা পার্ট বা ইলাস্ট্রেশন পার্টটাকে আরেকবার দেখাবো,
যেটা আপনার মনে হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট, মাত্র 4 মিনিট কিন্তু হাতে সময় রয়েছে স্যার, 4 মিনিটের মধ্যে আমরা দেখা যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা কি কেউ আছো ফোনে? যদি কেউ ফোনে থাকো তাহলে ফোন করতে পারো। আরেকটা কথাও এটা বলে দিই যে এখন যারা ক্লাস মিস করেছো তারা পরবর্তী সময়ে সিটিভিএন এর ফেসবুক পেজে অনলাইন এডুকেশন সার্চ করে আজকে ডেট দিলে এই প্রোগ্রামটা পাবে ফার্দার, যে যেখান থেকে তোমরা রিভাইজ করতে পারবে, অথবা ইউটিউবে আপলোড হবে এই প্রোগ্রামটাই, অনলাইন এডুকেশন 26/11/2020 বললে তোমরা কিন্তু এই প্রোগ্রামটা আবার ফার্দার আরেকবার দেখতে পারবে। স্যার আপনার যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট ইলাস্ট্রেশন পার্টটা দেখা যাবে না, অসুবিধা। আমার হাতে টাইম যেহেতু আছে, দেখো আমি একটু কথা বলে নিই। তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা যখন দেবে, ফাইনাল পরীক্ষা অঙ্কের ক্ষেত্রে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির জন্য 10 মার্কস, 10 মার্কের একটা অঙ্ক থাকবে। সেই অঙ্কের সঙ্গে অর্থাৎ অথবা থাকবে, ছোট্ট একটি অঙ্ক থাকবে। সেই অঙ্কের মধ্যে দুটি থাকবে অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। দুটি অঙ্ক মানে দুটো বাড়ির অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। দুটি অঙ্ক নয়, অঙ্ক একটাই, একটা অঙ্কের মধ্যে দুটো বাড়ি থাকবে, দুটো বাড়ির অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে, যেটা আজকে আমি অ্যানুয়াল ভ্যালুটা বার করে দেখাচ্ছি। সেখানে 4, 4, 8 থাকবে, আর 2 নম্বর একটা ছোট থিওরি থাকবে। অর্থাৎ 10-এর অল্টারনেটিভ যে অটা থাকে, অ্যানুয়াল ভ্যালু, দুটো বাড়ির অ্যানুয়াল ভ্যালু থাকবে, তার সঙ্গে 2 মার্কের একটা থিওরি থাকবে, এটা থাকে। আর তোমাকে যে মেইন যে অঙ্কটা সালের কোশ্চেনের, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার 5 নম্বর কোশ্চেনে যেটা থাকে, সেটাতে থাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেশন করতে দেয়, সেখানে 10 মার্কস থাকে। এবার হাউস প্রপার্টির ইনকাম বার করতে মূল জায়গাটাই হচ্ছে অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন, ঠিক আছে? এই অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমার হাতে এখনো 5 মিনিট টাইম আছে। যে অঙ্কটি নিয়েছিলাম সেই অঙ্কটিকে আরেকবার আমি রিপিট করতে পারি। 3 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিট আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমার সেট করা আছে। দেখো ভাইটাল, যেটা বারবার বলছি স্ক্রিনে, ওই স্ক্রিনে অঙ্কটাকে আরেকবার দেখাই। যে ভাইটাল হচ্ছে এই যে হেডিংটা লেখা, হেডিংটা একবার দেখে নাও, পেয়ে যাবে যে কম্পিটিশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু অফ শ্রী দেবাশিস মন্ডল এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারটা এখানে ক্লিয়ারলি লিখতে হবে সঠিকভাবে। এরপর আমি ছকটা টানবো, ছকটা টেনে নিয়ে ছকে হেডিংগুলো দেবো। স্টেপ 1-এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, সেখানে আমরা 3টে পার্ট আমরা পরপর লিখবো। মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট লিখবো। এবার এই 3টেকে আমাকে কম্পেয়ার করতে হবে। সেই কী কম্পেয়ার করবো সেটাকে আমাকে আবার ভাষায় লিখে লিখতে হবে। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট হুইচ ইজ ভেরি হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট। এখানে দুটো জিনিসে কম্পেয়ার করে যেটা বড়টা পাবো তার সঙ্গে কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্টের থেকে যেহেতু ছোটো আছে, অতএব আমি সেই ছোটোটাই আমার হয়ে যাবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এটা গেলো স্টেপ 1। স্টেপ 2-তে কী করবো, রেন্ট রিসিভড আর রিসিভেবল, এটা কী জিনিস, সেটা অ্যানুয়াল রেন্ট রিসিভড আর রিসিভেবল আফটার রিডাক্টিং আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর অ্যাডজাস্টিং লস ডিউ টু ভ্যাকান্সি। এটা আমি ক্যালকুলেশন করবো, যা রেন্ট, যে যত টাকা ভাড়া দিচ্ছে 12 মাসে কত হয়, তার থেকে আনরিয়ালাইজড রেন্ট যেটা আছে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এটা পেয়ে যাবো। এটার থেকে আমি কি করব, এর থেকে বড়টা নেব। স্টেপ 3 থেকে হায়ার অ্যামাউন্ট অফ স্টেপ 1 স্টেপ 2, এই দুটোর মধ্যে বড়টা যেটা আসছে সেটাকে আমি নামিয়ে দেবো, সেটাই হলো স্টেপ 3-র কাজ। এই স্টেপ 3 থেকে আমি কী করবো, লস ডিউ টু ভ্যাকান্সি বাদ দেবো। লস ডিউ টু ভ্যাকান্সি বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে বাদ দিলাম, বাদ দিয়ে গ্রস অ্যানুয়াল ভ্যালু পেলাম। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমি বাদ দেবো মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড। এর সঙ্গে অনেক সময় অন্য অন্য ট্যাক্স থাকে সরকারকে দিতে হয়, এটা একটু বলে দিই, যেটা আগে বলা হয়নি। মিউনিসিপ্যাল ট্যাক্সের সঙ্গে আলাদা কিছু সার্ভিস ট্যাক্স থাকতে পারে, সুয়ারেজ ট্যাক্স থাকতে পারে। এই ট্যাক্সগুলো এখানে বাদ যায়। এই বাদ দেওয়ার পরে আসবে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে এটা আমি বিয়োগফল যেটা হবে তাকে বলবো আমরা নেট অ্যানুয়াল ভ্যালু। আশা করি এই সিস্টেমটা বুঝে গেছে। এটা কিন্তু খুবই ভাইটাল হাউস প্রপার্টির ইনকাম বার করার জন্য। ফার্স্ট কিন্তু এটা করতে হবে, করার পরে তোমাকে মেইন ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা বার করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ভালো করে দেখবে ক্লাসটা। সবাইকে ধন্যবাদ। আবারও ফার্দার আবার অন্য ক্লাসে দেখা হবে, কারণ এর পরে আরও বেশি ক্যারি ফরওয়ার্ড করা দরকার এর পরবর্তী অংশগুলোকে। নরোত্তম স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা যারা ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামীকাল সকাল আবারও 9:30টায় আবার অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার স্যারকে, নমস্কার সবাইকে।